আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কলকাতার জঙ্গলে উপন্যাসের 4 নম্বর পর্ব। পাশের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া গেল গঙ্গা, নৌকার ছোট ছোট আলো, নীলচে আকাশে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ। হঠাৎ সন্তুর মনে হলো সে যেন কতদিন আকাশ দেখেনি। একটা জানালাহীন ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। তারপর হাত মুখ পা বেঁধে গাড়িতে করে কলকাতার এক ধার থেকে আরেক ধারে নিয়ে আসা হয়েছে, যেন কলকাতাটাও একটা জঙ্গল বা মরুভূমি বা পাহাড়ের গুহা। কিন্তু এই জায়গাটা মোটেই 6 তলা উঁচু নয়, 4 তলাই ঠিক। লিফটের বোতাম ওরকম কেন? খাকি পোশাক পরা লোকটি যে ঘরের সামনে এসে দাঁড়ালো সেটা একটা ঠাকুর ঘর। ভেতরে অনেকগুলো ঠাকুর দেবতার ছবি ও মূর্তি, অনেক ফুল। একটা বাঘের চামড়ার আসনে বসে আছেন সেই ভদ্রলোক, কিন্তু এখন তার সাজ পোশাক অন্যরকম। তিনি পরে আছেন একটা টকটকে লাল রঙের কাপড়, খালি গায়ে সেই রঙেই একটা চাদর জড়ানো, কপালে চন্দনের ফোঁটা। তিনি চোখ বুজে পুজো করছিলেন। এতগুলো পায়ের শব্দে মুখ ফিরিয়ে বললেন, এই যে রায়চৌধুরী সাহেব, আসুন। দেখুন আপনার ভাইপো এসে গেছে, ওই মেয়েটিকেও আনিয়েছি, এখন খাইয়ে দাইয়ে সুস্থ করে দিয়েছি। তাহলে আমি কথা রেখেছি? কাকাবাবু বললেন, হ্যাঁ তা রেখেছেন। এবারে আপনার কাজ শুরু করে দিন। এই ছেলে মেয়ে দুটিকে এখন কি করবেন? বাড়ি পাঠিয়ে দেবেন? কাকাবাবু বললেন, তা মন্দ হয় না, ওরা শুধু শুধু এখানে থেকে কি করবে। সন্তু, তুই বাড়ি চলে যা। সন্তু বলল, আমি একা? আর তুমি? আমাকে এখানে আরও কিছুক্ষণ থাকতে হবে। তাহলে আমি এখন যাব না, তোমার সঙ্গে যাব। দেবলীনা বলল, আমিও যাব না, আমিও থাকবো। কাকাবাবু বেশ পরিতৃপ্তির সঙ্গে হো হো করে হেসে উঠে বললেন, আজকালকার ছেলেমেয়েরা কি চালাক দেখেছেন, ঠিক ধরে ফেলেছে যে আপনি ওদের বাড়ি পাঠাবার নাম করে অন্য কোথাও নিয়ে আটকে রাখবেন। তা ওরা ঠিক বুঝে গেছে। লোকটি অবাক হওয়ার ভাব দেখিয়ে বলল, কেন কেন? আমায় অবিশ্বাস করছেন কেন? বাচ্চা ছেলে মেয়ে ওদের আটকে রেখে আমার কি লাভ? কাকাবাবু বললেন, হুম, ওরা অত বাচ্চা নয়, বেশ শেয়ানা। এখান থেকে একবার বেরোতে পারলেই ওরা পুলিশ ডেকে এই বাড়ি খুঁজে বার করবে। আমি কি ওদের সঙ্গে কোনো শত্রুতা করেছি যে পুলিশ ডাকবে? আমি বরং ওই রাজকুমার ব্যাটার হাত থেকে ওদের ছাড়িয়ে এনেছি। কি বলো খোকা খুকুরা? সন্তু চুপ করে রইল। দেবলীনার মুখ দেখে মনে হলো সে খুকু ডাক শুনে বেশ রেগে গেছে। কাকাবাবু বললেন, যাগে এবার কাজের কথা বলুন। বসুন, বসে বসে কথা হোক। ওরাও যদি থাকতে চায় থাক। আপনি আমার নাম জানেন, কিন্তু আপনার নাম তো জানা হলো না, আগে আলাপ পরিচয় হোক। সে কি মিস্টার রায়চৌধুরী, আপনি এত অভিজ্ঞ লোক, আপনি আমায় জানেন না? এ লাইনে আমাকে সবাই এক ডাকে চেনে। 3 পুরুষ ধরে আমাদের জাহাজের ব্যবসা। আমি বেশিরভাগ কাজই করেছি বাইরে বাইরে, কলকাতার এ লাইনের লোকদের ভালো চিনি না, চেনা উচিত ছিল। তা আপনার নামটা? আমাকে সবাই মল্লিক বাবু বলে চেনে। মল্লিক বাবু? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। আপনাকে চোখে দেখার সৌভাগ্য হয়নি, আপনি তো বিখ্যাত লোক। তা আপনারা যমজ 2 ভাই না? আপনি কোনজন, যোগেন না মাধব? আমার নাম যোগেন, আর আমার ছোট ভাই, মানে যে ঠিক আমার 12 মিনিট পরে জন্মেছে, তার নাম মাধব। লাইনের লোকেরা আপনাদের জগাই মগাই বলে। আপনাদের দুজনকে দেখতে হুবহু একরকম, তাই না? রায়চৌধুরী বাবু, দয়া করে আমার সামনে ওই নামটা উচ্চারণ করবেন না। আমাদের শত্রুপক্ষের বেটার ছেলেরা ওই নাম রটিয়েছে। সে যাগে, এবারে কাজের কথাটা বলুন। জগাই মল্লিক একবার আর চোখে সন্তু আর দেবলীনার দিকে তাকালো, তারপর অখুশিভাবে বলল, এইসব ছোট ছোট ছেলে মেয়েদের সামনে এইসব কাজের কথা আলোচনা করা কি ঠিক? বললুম ওদের পাঠিয়ে দিতে, আমার নিজেরও এই বয়সী ছেলে মেয়ে আছে। কাকাবাবু পরিহাসের সুরে বললেন, ওরা বড় হচ্ছে, ওরা সব বুঝুক, শিখুক যে পৃথিবীটা কত শক্ত জায়গা। আপনার ছেলে মেয়েদের এসব শেখাচ্ছেন না? তারা বড় হয়ে আপনার কারবার বুঝে নেবে কি করে? আমার ছেলে মেয়েদের আর এই কারবারে নামার দরকার হবে না। আমি যা রেখে যাব তাতেই তাদের 3 পুরুষ দিব্যি চলে যাবে। সন্তু আর ধৈর্য রাখতে পারছে না। এইসব বাজে কথা শুনতে তার একটুও ভালো লাগছে না।
এই জগাই মল্লিক নামে লোকটা কাকাবাবুকে দিয়ে কী কাজ করাতে চায়। এই লোকটাকে দেখে প্রথমে তাকে ভালো লোক বলে মনে হয়েছিল। কাকাবাবু বললেন, হ্যাঁ বলুন মল্লিকবাবু। ওই রাজকুমার নামে লোকটা আপনাকে ধরে নিয়ে আটকে রেখেছিল। আপনার জন্য নাকি ভালো খদ্দের আছে। ইজিপ্টে কোন ব্যবসায়ীকে আপনি খুব শত্রু বানিয়েছেন। তাকে নাকি এক পিরামিডের তলায় আটকে রেখে আপনি খুব শাস্তি দিয়েছিলেন। সে আপনাকে 25,000 টাকায় কিনতে চায়। কাকাবাবু ছদ্ম বিস্ময়ে বললেন, অ্যাঁ, মাত্র 25,000 টাকা? আমার মাথার দাম এত সস্তা? এরকম অবস্থার মধ্যেও কাকাবাবুর কথা শুনে দেবলীনা ফিক ফিক করে হেসে উঠল। এতক্ষণে দেবলীনা সম্পর্কে সন্তু একটু সন্তুষ্ট হলো। বিপদের মধ্যেও যে হাসতে পারে সে একেবারে এলেবেলে নয়। দেবলীনার হাসি শুনে জগাই মল্লিক বলল, চপ, বেয়াদবি করবে না। কাকাবাবু বললেন, আহা, অন্যদিকে মন দিচ্ছেন কেন? আপনার কাজের কথাটা বলুন। পূজারীর বেশ ধরে এত ঠাকুর দেবতার সামনেও জগাই মল্লিক ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেলল। তারপর পরপর দুটো টান দিল। কাকাবাবু বললেন, শুনুন মল্লিকবাবু, একসময় আমি খুব সিগার আর পাইপ খেতাম। সেসব ছেড়ে দিয়েছি। এখন তামাকের গন্ধ আমার সহ্য হয় না। সিগারেটটা নিভিয়ে ফেলুন। জগাই মল্লিক একেবারে হা হয়ে নিষ্পলকভাবে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল কাকাবাবুর দিকে। তারপর বলল, আপনি বেড়ে লোক তো মশাই। এটা আপনার বাড়ি না আমার বাড়ি। আপনি বাঁচবেন কি মরবেন সেটা নির্ভর করছে আমার ইচ্ছের উপর, অথচ আপনি আমার উপর হুকুম ছাড়ছেন। কাকাবাবু ইয়ার্কি সুরে বললেন, আহা, বাঁচা বা মরাটা তো বড় কথা নয়। বড় কথা হলো কাজ। সেই কাজের কথা বলুন। আমি তো আপনাকে হুকুম করিনি। সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না বলে আপনাকে অনুরোধ করলাম। সামনের কোষাকুষি জলের মধ্যে সিগারেটটা ঠেসে নিভিয়ে দিয়ে রাগতভাবেই জগাই মল্লিক বলল, ঠিক আছে, কাজের কথাই হোক। ওই রাজকুমার বেটা তো আপনাকে 25,000 টাকায় বিক্রি করে ইজিপ্টে পাঠাবার ব্যবস্থা করে ফেলেছিল। মাঝপথে আমি খবর পেয়ে ভাবলুম, আরে, আপনাকে তো আমারই খুব দরকার। আপনার মতো একজন মাথাওয়ালা লোক শুধু শুধু ইজিপ্টে গিয়ে পৌঁছবেন কেন? আপনি আমার দু একটা কাজ করে দেবেন, তারপর আমি আপনার ভরণ পোষণ করব। কাকাবাবু মাথা নিচু করে অভিবাদনের ভঙ্গি করে বললেন, থ্যাংক ইউ। জগাই মল্লিক এতে সন্তুষ্ট হয়ে বলল, দেখুন মশাই, আমরা বনেদি বাঙালি, আমরা খাঁটি ভদ্রলোক। আমরা পারতপক্ষে ভায়োলেন্স পছন্দ করি না। আমরা গুণীদের কদর বুঝি। কাকাবাবু সঙ্গে সঙ্গে সুর পাল্টে বললেন, আমি কিন্তু ততটা ভদ্রলোক নই। আমি অনেক সময় লোকদের মারধর করি, রিভলভার দিয়ে ভয় দেখাই। সেরকম বদমাশ লোকদের পুলিশের হাতে ধরিয়েও দিই। যাকগে সেসব কথা। তা রাজকুমার আমাকে এক কথায় আপনার হাতে তুলে দিল? এমনি এমনি দেয়নি। আমি 30,000 দর দিয়েছি। রাজকুমারের সঙ্গে আমার কিছু কাজ কারবার আছে। ব্যবসার স্বার্থে ওকেও আমার কথা শুনতে হয়, আমাকেও ওর কথা শুনতে হয়। কাজ কারবার মানে রাজকুমার যখন মানুষ পাচার করে তখন আপনি সেই সব লোকদের গোপনে আরবমুখ জাহাজে তুলে দেন। আগে জানতাম এসব কাজ বোম্বে থেকেই হয়। কলকাতা থেকেও যে হয় তা আমার জানা ছিল না। দেখুন রায়চৌধুরী বাবু, আমি চার্টার করে জাহাজে মাল পাঠাই। তা কেউ আলুর বস্তা পাঠাচ্ছে না মশলা পাঠাচ্ছে না জ্যান্ত মানুষ পাঠাচ্ছে তা তো জানবার দরকার আমার নেই। ওরা যদি কাস্টমস আর পুলিশকে ম্যানেজ করতে পারে, তারপর আর আমার কি বলবার আছে। আমার হলো মাল পাঠানো নিয়ে কথা। কাকাবাবু বললেন, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। রাজকুমারের সঙ্গে আপনার আমাকে নিয়ে বোঝাপড়া হয়ে যাওয়ার পরেও রাজকুমার আর টাইগার ওদিকে একটা ঘরে বসে আছে কেন? ওকে এখনো পেমেন্ট করিনি, তাই বসে আছে। ও কিছু না। আমি যতদূর জানি আপনাদের এই লাইনে যা কাজ কারবার সব মুখের কথায় বিশ্বাসের ওপর চলে। কেউ তো এরকম হাত পেতে নগদ টাকা নেওয়ার জন্য বসে থাকে না। ও কেন বসে আছে তা আমি জানি বোধ হয়। এবারে আসল সত্যি কথাটা বলে ফেলুন তো। আরে ছি ছি ছি, আমি কি আপনাকে মিথ্যা কথা বলছি? আপনি আমার দু একটা কাজ করে দেবেন, তার বদলে আপনাকে আমি মুক্তি দিয়ে দেব, আপনার এই ভাইপো ভাইজি সমেত। হুম, এটা তো সত্যি কথা যে আমি ছেলে মানুষ নেই জগাইবাবু। জগাই নয়, যোগেন। ওই একই হলো। আমি জানি আপনার মনের ইচ্ছাটা কি। আপনি আমাকে দিয়ে আপনার জরুরি কাজ করিয়ে নেবেন আমাকে ছেড়ে দেওয়ার লোভ দেখিয়ে। তারপর যেই আপনার কাজ উদ্ধার হয়ে যাবে অমনি হয় আপনি আমাকে রাজকুমারের হাতে তুলে দেবেন অথবা মেরে ফেলবেন।
আপনার লাল রঙের কাপড় টাপড় দেখে মনে হচ্ছে আপনি কালী সাধক। আপনি কি ভেবেছেন কালী ঠাকুরের সামনে আমাদের বলি দেবেন? আরে ছি ছি ছি, কি যে বলেন! ওসব চিন্তা আমার মাথাতেই আসেনি। আমি শুধু চাই। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ হলো। খাকি পোশাক পরা লোকটি দরজার বাইরে দাঁড়িয়েছিল। ঠিক ওই রকম পোশাক পরা অন্য দুজন লোক দৌড়ে এলো ঠাকুর ঘরের কাছে। জুতো খুলে ভেতরে এসে জগাই মল্লিকের কানে কানে কি যেন একটা বলতে লাগলো। জগাই মল্লিকের মুখের একটা রেখাও কাঁপল না। সে মন দিয়ে সব শুনে বলল, যা, ঠিক আছে। অত ব্যস্ত হচ্ছিস কেন? ওদের নিচে জলসা ঘরে বসা, খাতির যত্ন কর। শরবত খেতে দে, তারপর আমি আসছি। সেই লোক দুটি চলে যাওয়ার পর জগাই মল্লিক তীব্রভাবে কাকাবাবুর দিকে চেয়ে বলল, রায়চৌধুরী বাবু, আপনি কি পুলিশে খবর দিয়েছেন? ইচ্ছে তো ছিল, কিন্তু সুযোগ পেলাম কই। আপনার লোক অনেক পরীক্ষা করে দেখেছে যে আমার এই ক্র্যাচ দুটোর মধ্যে কোনো লুকানো ট্রান্সমিটারও নেই, কোনো অস্ত্রও নেই। জগাই মল্লিক একটুক্ষণ চিন্তা করে বলল, পুলিশ এমনি রুটিন চেকেও আসে মাঝে মাঝে, বুঝলেন, নাম কাওয়াস্তে। ওদেরও তো মাঝে মাঝে রিপোর্ট দেখাতে হয়। কাকাবাবু বললেন, তা তো বটেই, তা তো বটেই। উঠে দাঁড়িয়ে জগাই মল্লিক বলল, আগেও অনেকবার এসেছে, বুঝলেন। আমাদের এই বাড়িটার উপর শত্রুপক্ষের যে খুব নজর। চমৎকার বাড়িখানা আপনার, দেখলে যে কোনো লোকেরই লোভ হবে। আপনাকে একটু গা তুলতে হচ্ছে যে রায়চৌধুরী বাবু, বলা যায় না, পুলিশ হয়তো উপরে উঠে এসে এ ঘরে উকিঝুঁকিও মারতে পারে। হ্যাঁ, কোনো কোনো অতি উৎসাহী ছোকরা অফিসার হলে সারা বাড়ি সার্চ করে দেখতে চাইবে হয়তো। অবশ্য ঠাকুর ঘরে ঢুকে বেশি কিছু ঘাটাঘাটি করতে কোনো পুলিশেরই সাহস হয় না, পাপের ভয় আছে তো। যাই হোক, সাবধানের মার নেই। কিছুক্ষণের জন্য আপনাদের আমি একটু অন্য জায়গায় লুকিয়ে রাখতে চাই। একদিকে দেয়ালে একটা মস্ত বড় কালী ঠাকুরের ছবি। জগাই মল্লিক সেটা নামিয়ে ফেলতে দেখা গেল তার পেছনের দেয়ালে একটা কাঠের হ্যান্ডেল মতো লাগানো রয়েছে। জগাই মল্লিক সেই হ্যান্ডেলটা ধরে ঘোরাতে চেষ্টা করল। বেশ জোর দিয়েও কোনো কাজ হলো না। তখন সে খাকি পোশাক পরা লোকটিকে ডেকে বলল, এই বলটে, এদিকে সে হাত লাগাতো। সে লোকটি এসে খুব জোরে হ্যান্ডেল ঘোরাতেই দেয়ালটা খানিকটা ফাঁক হয়ে গেল। ওপাশে আরেকটা ঘর আছে। জগাই মল্লিক বলল, ঢুকে পড়ুন, আপনারা এখানে চটপট ঢুকে পড়ুন। দেবলীনা কেউ কিছু বোঝবার আগেই ছুটে বেরিয়ে গেল ঠাকুর ঘর থেকে। তারপর বারান্দার রেলিং ধরে চিৎকার করে উঠল, পুলিশ, পুলিশ! বেশি চেঁচাতে পারল না, কাছাকাছি অন্য লোক পাহারায় ছিল। সে ছুটে এসে মুখ চেপে ধরল দেবলীনার। তার এক হাতে খোলা তলোয়ার। জগাই মল্লিকের মুখখানা রাগে বিভৎস হয়ে গেছে। সে বলল, এজন্যই আমি ছোট ছেলে মেয়েদের নিয়ে কাজ করবার পছন্দ করি না। এই, ওকে মারিস না, এদিকে নিয়ে আয়। দেবলীনা নিজেকে ছাড়াবার জন্য ছটফট করছে, কিন্তু সেই লোকটা ভীমের মতো চেহারা। সে টানতে টানতে দেবলীনাকে নিয়ে এলো ঘরের মধ্যে। সন্তুও ভেবেছিল নিচে যখন পুলিশ এসেছে তখন এই সুযোগে একটা গোলমাল পাঠিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করাই তো ভালো। জগাই মল্লিকের হাতে কোনো অস্ত্রই নেই, তাকে অনায়াসে ঘায়েল করা যায়। কিন্তু সে একবার কাকাবাবুর দিকে তাকাতেই কাকাবাবু ঘাড় নেড়ে তাকে নিষেধ করলেন। গোপন দরজা দিয়ে ঘরের ভেতরের মধ্যে প্রথমে দেবলীনাকে ছুড়ে দেওয়া হলো। তারপর কাকাবাবু আর সন্তুকেও ঠেলে ঠেলে ঢোকানো হলো। ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। জগাই মল্লিক সুইচ টিপে আলো জ্বালাতেই দেখা গেল সেই ঘরেও অনেক পাথরের মূর্তি আর ছোট ছোট বাক্স রয়েছে। জগাই মল্লিক বলল, শুনুন রায়চৌধুরী বাবু, কোনো রকম গন্ডগোল করার চেষ্টা করলে আর এ ঘর থেকে জ্যান্ত বেরোতে পারবেন না। সেরকম ব্যবস্থা করা আছে। এখান থেকে হাজার চেঁচালেও কেউ শুনতে পাবে না। এই বিচ্ছু দুটোকে সামলান। এর পরের বার কিন্তু আমি আর দয়ামায়া দেখাবো না। কাকাবাবু বললেন, আপনাকে বোধহয় একবার নিচে যেতে হবে। ঠিক আছে, চলে যান। দয়ামায়া নিয়ে এখন কিছু চিন্তা করতে হবে না। জগাই মল্লিক এক পা এগিয়ে এসে বলল, ততক্ষণে আপনি একটা কাজ সেরে ফেলুন। এক কোণে কালো কাপড় দিয়ে কিছু একটা ঢাকা রয়েছে। সেই কালো কাপড়টা তুলে জগাই মল্লিক বলল, এ দেখুন, চিনতে পারেন? কাকাবাবু বিস্ময়ে শীষ দিয়ে উঠলেন। বললেন, এতক্ষণে বুঝলুম। আমাকে ধরে রাখবার জন্য আপনার এত গরজ কেন? দেয়ালে হেলান দিয়ে রাখা রয়েছে দুটি হুবহু একই রকম কালো পাথরের মূর্তি, প্রায় 1.5 হাত লম্বা। দুটো মূর্তিরই ডান দিকের কান ভাঙা। কাকাবাবু বললেন,
দিনাজপুরের বিষ্ণু মূর্তি। জগাই মল্লিক বলল, আপনারই আবিষ্কার, আপনি তো চিনবেনই, কিন্তু মুশকিল হচ্ছে দুটো ছিল না, একটা ছিল। বালুরঘাট মিউজিয়াম থেকে চুরি যায়। যে চুরি করেছে সে কি শেয়ানা দেখুন, সঙ্গে সঙ্গে একটা কপি বানিয়ে ফেলেছে। কোনটা আসল কোনটা নকল ধরবার কোনো উপায় নেই। এখন দুটোই আমার হাতে এসে পড়েছে। আসলটার জন্য বিদেশের এক পার্টি অর্ডার দিয়ে রেখেছে, ভালো দাম দেবে, কিন্তু দুটোর মধ্যে কোনটা যে আসল সেটা বুঝতে পারছি না। জানেন তো, ফরেনে ভেজাল মাল পাঠালে ওরা কিরকম চটে যায়, নাম খারাপ হয়ে যায়। আমি সেরকম কারবার করি না। কাকাবাবু মূর্তি দুটোর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। জগাই মল্লিক বলল, আপনার জিনিস আপনি আসলটা বেছে দিন, তারপর আপনার ছুটি। ভেজালটা আমি বালুরঘাটে পাঠিয়ে দেব। মিউজিয়ামে কটা লোকই বাজায়, সেখানে আসল মূর্তি রইল না নকল রইল তাতে কিছু যাবে আসবে না। চটপট কাজ ছেড়ে ফেলুন, আমি পুলিশকে ভজিয়ে ফিরে আসছি। জগাই মল্লিক বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সন্তু দেখল এই ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। কাকাবাবু বসে পড়ে দেবলিনার মাথাটা কোলে তুলে নিয়ে বললেন, ইস, কেটে রক্ত বেরিয়ে গেছে। দেবলিনা চোখ খুলে বলল, আমার বেশি লাগেনি। কাকাবাবু বললেন, শোনো, ছেলে খেলার ব্যাপার নয়, একটু ভুল হলেই এরা যখন তখন মেরে ফেলতে পারে। নিজে থেকে কিছু করতে যাবে না, আমি যা বলবো তাই শুনবে। সন্তু, তোকেও এই কথাটা বলে রাখছি। দেবলিনা বলল, নিচে পুলিশ এসেছে, আপনারা সবাই মিলে চেঁচালেন না কেন? তাতে কি কিছু লাভ হতো? পুলিশ মানেই তো সবাই ভালো নয়, ঘুষখোর পুলিশও আছে। এরা টাকা পয়সা দিয়ে অনেক পুলিশকে হাত করে রাখে। সেরকম পুলিশ কেউ যদি জানতেও পারে যে আমরা এখানে বন্দী হয়ে আছি, তাও কিছু করবে না। দেবলিনা অবিশ্বাসের সুরে বলল, পুলিশ ডাকাতদের ধরবে না? তাহলে আমরা এখান থেকে বেরোবো কি করে? কাকাবাবু পকেট থেকে রুমাল বার করে দেবলিনার মাথার রক্ত মুছে দিতে দিতে সন্তুকে বললেন, তুই আমার একটা ক্র্যাচ দিয়ে এই ঘরের সব দেয়াল আর মেঝেতে ঠুকে ঠুকে দেখ। যে দেয়াল দিয়ে আমরা ঢুকলাম সেটা বাদ দিয়ে দেখ। সন্তু ঠিক বুঝতে না পেরেও একটা ক্র্যাচ তুলে নিয়ে দেয়ালে ঠুকতে লাগলো। কাকাবাবু দেবলিনার মাথায় একটা ব্যান্ডেজ বেঁধে দিলেন কোনো রকমে। তারপর বললেন, পুরোনো আমলের বাড়ি, এতে যেরকম আধুনিক লিফট বসিয়েছে, ইলেকট্রনিক আলো আছে, তেমনই আবার গুপ্ত কুঠুরিও রেখে দিয়েছে। আমার মনে হচ্ছে এই ঘর থেকেও বেরোবার একটা রাস্তা আছে। সন্তু ঠুকে ঠুকে কোথাও কোনো ফাঁপা শব্দ পেল না। কাকাবাবু ঘরের চারপাশটা দেখলেন। এক কোণে অনেকগুলো মূর্তি আর ছোট ছোট বাক্স রয়েছে, সেগুলো সরিয়ে ফেলে বললেন, এইখানটা ঠুকে দেখ তো। সন্তু এসে সেইখানে জোরে জোরে ঠুকতেই ঠং ঠং শব্দ হলো। কাকাবাবু বললেন, দেখলি, তলাটা ফাঁকা। গুপ্ত কুঠুরি মানেই তার আসা যাওয়ার দুটো ব্যবস্থা থাকবেই, ফাঁদে পড়ে গেলে পালাবার একটা থাকে। একটা চতুষ্কোণ দাগ রয়েছে মেঝের এই জায়গাটায়, কিন্তু সেখানকার পাথরটা সরানো যাবে কি করে? সন্তু অনেক টানাটানি করেও সুবিধে করতে পারল না। কাকাবাবু বললেন, অনেকদিন বোধহয় খোলা হয়নি, জ্যাম হয়ে গেছে। দেখি, আমি চেষ্টা করে দেখি, এটা খুলতেই হবে। তিনি প্রথমে ক্রাচ দিয়ে সেই রেখার চারপাশে ঠুকলেন, কোনো লাভ হলো না। তারপর তিনি হাত দিয়ে টিপতে লাগলেন। চতুষ্কোণ রেখার একধারে একবার দু হাতের তালু দিয়ে জোরে চাপ দিতেই আর একটা দিক উঁচু হয়ে উঠল। পরিশ্রমী কাকাবাবুর কপালে ঘাম জমে গেছে, তবু তিনি খুশি হয়ে বললেন, এই পার হয়েছে, তোরাও দুদিকে ধর, এই পাথরটা টেনে তুলতে হবে। তিনজনে মিলে জোরে হ্যাচকা টান দিতেই একটা চৌকা পাথর খুলে বেরিয়ে এলো। তার নিচে অন্ধকার গর্ত। সন্তু তার মধ্যে হাত ঢোকাতে যেতেই কাকাবাবু বললেন, দাঁড়া, আগে আমি দেখে নিই। তিনি তার মধ্যে ক্রাচটা ঢুকিয়ে দিয়ে নেড়ে চেড়ে দেখে বললেন, হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, একটা সিঁড়ি রয়েছে। সন্তু সেই সিঁড়িতে নামাবার জন্য পা বাড়াতেই দেবলিনা বলল, আমি আগে যাব। সন্তু বলল, ছেলে মানুষই করো না, আমাকে দেখতে দাও। মোটেই আমি ছেলে মানুষ নই, আমি বুঝি কিছু করব না? এটা মেয়েদের কাজ নয়। ইস, ছেলেরা যা পারে মেয়েরা বুঝি তা পারে না? সব পারে। কাকাবাবু, আপনি ওকে বারণ করুন, আমি আগে যাব। কাকাবাবু বললেন, তলায় কিন্তু অনেক রকম বিপদ থাকতে পারে। আপনি ওকে সেই বিপদের মধ্যে পাঠাচ্ছেন, তাহলে আমি কেন যাব না? আমি যাবই যাব, আমি আগে যাব। ঠিক আছে, যাও, খুব সাবধানে পা টিপে টিপে নামবে,
পায়ের তলায় কিছু না পেলে অন্য পা বাড়াবে না, সেইখান থেকে ফিরে আসবে। এই বাড়িটা গঙ্গার ধারেই, এমনও হতে পারে এই সিঁড়িটা একেবারে গঙ্গায় নেমে গেছে। তুমি ভালো সাঁতার জানো না, জলে নেমো না। আর যদি সিঁড়ির নিচে কোনো লোক দাঁড়িয়ে থাকে? থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি পুলিশ এই বাড়িটা ঘিরে ফেলে থাকে তাহলে তুমি পুলিশের হাতে ধরা দিয়ে সব কথা খুলে বলো। আর যদি ওদের লোক থাকে তবে সেটা তোমার নিয়তি। তবু আমি যাব। খুব সাবধানে। দেবলিনা, তোমার কোনো বিপদ হলে আমাদের খুব কষ্ট হবে, মনে রেখো। সন্তু বলল, কাকাবাবু ওকে বারণ করুন, ও পারবে না। না, যেতে চাইছে যাক। দেবলিনা সেই গর্তের মধ্যে নেমে গেল। কাকাবাবু আর সন্তু দুদিক থেকে ঝুঁকে ওকে দেখার চেষ্টা করলেন, কিন্তু একে তো অন্ধকার, তার উপর সিঁড়িটা সম্ভবত খাড়া নয়, বেঁকে গেছে, তার কিছুই দেখা গেল না। কাকাবাবু মুখ তুলে বললেন, এই বাড়িটার অনেক রকম কায়দা, মাটির নিচে আরও 2টো তলা রয়েছে। লিফটে তাই 6টা বোতাম দেখলুম, বাইরের লোক তো এই লিফট দেখলেই বুঝে ফেলবে। নিচের তলা 2টো সম্ভবত মালগুদাম, যেখানে সাধারণ জিনিস রাখা আছে। পুলিশ সন্দেহ করলে সেই তলা 2টো খুঁজবে। ওপরে ঠাকুর ঘরের পেছনেও যে আরেকটা ঘর আছে সেটা মনে আসবে না। আগেকার দিনে ডাকাতদের হাত থেকে বাঁচবার জন্য বড় লোকেরা এরকম ব্যবস্থা করে রাখত। হ্যাঁ, এখন এরা নিজেরাই ডাকাত। নিচে কোনো শব্দ শোনা যাচ্ছে না। আরেকটু অপেক্ষা করে তোকেও যেতে হবে। কাকাবাবু, এই বিষ্ণু মূর্তিটা আপনি গত বছর আবিষ্কার করেছিলেন না? আসল কোষ্টি পাথরের তৈরি, 4th সেঞ্চুরির, অতি দামি জিনিস। বিদেশের দাম তো 10-12 লাখ টাকা হবেই। আমি বলেছিলাম মূর্তিটা কলকাতার মিউজিয়ামে রাখতে, কিন্তু বালুরঘাটের লোক দাবি তুলল, আমাদের জিনিস আমরা দেব না, আমাদের মিউজিয়ামেই রাখবো। সেখান থেকে 3-4 মাসের মধ্যেই চুরি হয়ে গেল। এখন এরা এই দামি মূর্তিটা বাইরে পাঠিয়ে দেবে। প্রথম চোরটা অতি চালাক, সঙ্গে সঙ্গে একটা কপি তৈরি করে ফেলেছে। এখন এরা আসলটা চিনতেই পারছে না। এরা তো দুটোই বাইরে পাঠিয়ে দিলে পারে। পাগল নাকি? বাইরের ক্রেতা যদি জানতে পারে এই মূর্তির আরও কপি আছে তাহলে হু হু করে দাম পড়ে যাবে। কাকাবাবু, কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আমি এবার যাব? হ্যাঁ, সাবধানে নেমে দেখ, মেয়েটি যেন বুঝতে না পারে যে তুই ওকে সাহায্য করতে গেছিস। সন্তু প্রথমে পা 2টো গলিয়ে বলল, সিঁড়ি বেশ চওড়া আছে, পড়ে যাওয়ার ভয় নেই। তারপর সে নেমে গেল কয়েক ধাপ। সন্তু অদৃশ্য হয়ে যাওয়ার পর কাকাবাবু নিজেও একটা পা গলিয়ে দেখে নিলেন। এই সিঁড়ি দিয়ে নামতে তারও অসুবিধা হবে না। কিন্তু তিনি নামলেন না, তিনি মূর্তি 2টি পরীক্ষা করতে লাগলেন। একটুক্ষণের মধ্যেই সুড়ঙ্গের মধ্যে শব্দ পেয়ে তিনি মুখ ফেরালেন। সন্তু উঠে এলো হুড়মুড়িয়ে, তারপর ফিসফিসিয়ে বলল, ওই মেয়েটা ফিরে আসছে, আমায় দেখতে পায়নি। তুই এই পাশটা এসে বস। দেবলীনা মুখ বাড়াতেই কাকাবাবু হাত বাড়িয়ে তার হাত ধরে তাকে উঠতে সাহায্য করলেন। তারপর বললেন, অতি সাহসী মেয়ে, কি দেখলে? দেবলীনা অনেকখানি সিঁড়ি একসঙ্গে উঠে এসে একটু হাঁপাতে লাগলো। তারপর ভালো করে দম নিয়ে বলল, আমি 2 দিন কিছু খাইনি তো, তাই খুব দুর্বল হয়ে গেছি। ইস, 6তলা সিঁড়ি ভাঙা তো সোজা কথা নয়। কেউ তোমায় দেখতে পায়নি তো? নামবার সময় কি যেন একটা আমার পায়ের উপর দিয়ে দৌড়ে গেল, বোধহয় সাপ। ইঁদুর হতে পারে, তোমায় কামড়ায়নি তো? না, কামড়ায়নি। সিঁড়ির দুপাশে দেয়ালে শ্যাওলাই ভর্তি, অনেক দিন বোধহয় কেউ যায়নি। একদম নিচে পর্যন্ত গিয়েছিলে? কিন্তু 6তলা নয়, 3তলা, আমি গুনেছি। সেইখানেই সিঁড়ি শেষ, তারপর একটা ছোট বারান্দা, সেই বারান্দার একপাশে একটা দরজা, সেটা বন্ধ। সিঁড়িটা তাহলে মাটির তলা পর্যন্ত যায়নি। সেই বারান্দায় কি তাহলে? কাছেই গঙ্গার জল চকচক করছে, ঢেউয়ের শব্দও শুনলুম। সেখানে কোনো লোক নেই মনে হলো। সন্তু জিজ্ঞেস করল, সেই বারান্দা ডিঙিয়ে নিচে নামা যায় না? দেবলীনা একটু ভেবে বলল, হ্যাঁ, তা যেতে পারে, একটু লাফাতে হবে। ওটুকু আমিও লাফাতে পারবো, কিন্তু কিন্তু কাকাবাবু পারবেন কি? কাকাবাবু বললেন, আমার আর একটা পাও খোড়া হয়ে যাবে বলছো? সে দেখা যাবে। তাহলে ওখানে কেউ পাহারা দিচ্ছে না? না, কোনো সারা শব্দ নেই। ওদিকটায় বোধহয় কেউ আসে না। বারান্দার নিচে ঝোপঝাড় হয়ে আছে মনে হয়। আমি উঁকি মেরে দেখেছি, চাঁদের আলোয় একটু একটু দেখা যাচ্ছে। বাহ দেবলীনা, ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব। এবারে তোমাতে আর সন্তুতে মিলে একটা কাজ করতে হবে।
কাকাবাবু বিষ্ণু মূর্তি দুটোকে আবার পরীক্ষা করলেন। তারপর বললেন, ইতিহাসে যার একটুখানি জ্ঞান আছে সেই কোনটা আসল কোনটা নকল চিনতে পারবে, কিন্তু চোর ডাকাতদের তো সে বিদ্যেটুকুও থাকে না। একটা মূর্তি তিনি দু হাতে উঁচু করে তুলে বললেন, প্রচণ্ড ভারী, দেখো তো তোমরা দুজনে এটা বয়ে নিয়ে যেতে পারো কি না। তারপর বললেন, না না, অন্ধকার সিঁড়িতে নামতে হবে, দুটো হাত এঙ্গেজ থাকলে পড়ে যেতে পারিস, তাতে দারুণ ক্ষতি হয়ে যেতে পারে। সন্তু, তুই আর দেবলিনা আগে নেমে যা, তারপর আমি মূর্তিটা তোদের হাতে তুলে দিচ্ছি। সন্তু বলল, এটা নিচে নিয়ে গিয়ে কি করব? তোরা এটাকে খুব সাবধানে নিয়ে যাবি, দেখিস কিছুতেই যেন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায়। এসব জিনিস অমূল্য, শুধু টাকার দাম দিয়ে বিচার হয় না। দিনাজপুরের একটা ঢিবি ঘুরে এটা আবিষ্কার করার সময় আমাকে সাপে কামড়েছিল, সন্তু তোর মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, সেবার আমার জ্বর হয়েছিল, আমি সঙ্গে যাইনি। এই মূর্তিটা পাওয়ার জন্য আমায় প্রাণের ঝুঁকি নিতে হয়েছিল। এটা আমার ভীষণ প্রিয়। এটা কেউ বিদেশে পাচার করবে তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এটা তোরা যদি নামতে গিয়ে ভেঙে ফেলিস তাহলেও আমার বুক ফেটে যাবে। দেবলীনা বলল, না না না, আমরা সাবধানে নামাবো। এটাকে বারান্দা পর্যন্ত নিয়ে গিয়ে খুব সাবধানে তলার গাছপালার ঝোপে ফেলে দিবি। তারপর তোরা দুজনে বারান্দা ডিঙিয়ে নিচে নেমে এটাকে আবার গড়িয়ে ফেলে দিবি জলে। দেবলীনা বলল, জলে ফেলে দেব কেন? আমাদের যদি পালাতে হয় তাহলে এত বড় একটা ভারী জিনিস নিয়ে যাওয়া মুশকিল হবে। জলে ফেলে দিলে নষ্ট হবে না, পরে আবার খুঁজে বার করা সহজ হবে। আর দেরি করো না, নেমে পড়ো। দেবলীনা বলল, আর আপনি আপনি যাবেন না আমাদের সঙ্গে? আপনি বরং আগে আগে নামুন। আমি একটু পরে যাচ্ছি। সন্তু বলল, পরে কেন? আমরা একবার বারান্দা নিয়ে নিচে নেমে পড়লে আপনার একলা নামতে অসুবিধা হবে। কিচ্ছু অসুবিধা হবে না, আমি ঠিক চলে যাব। এখানে আর কি কি চড়াই জিনিস আছে আমাকে একবার দেখে নিতেই হবে। তোরা আর দেরি করিসনি, এগিয়ে পড়। দেবলীনা বলল, না না, আপনিও আমাদের সঙ্গে চলুন, এসব জিনিস আর দেখতে হবে না। হুম, আমার কথা শুনে চলতে হবে, আমি যা বলছি তাই করো। সন্তুরও এই ব্যবস্থাটা পছন্দ হলো না, তবু সে প্রতিবাদ করলো না, নামতে শুরু করলো। কাকাবাবু ওদের হাতে মূর্তিটা তুলে দিয়ে বললেন, দেখো খুব সাবধানে। কলকাতার জঙ্গলে উপন্যাসের 4 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে।